সুধী দর্শক মণ্ডলী, উন্নয়নে পিকেএসএফ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। পিকেএসএফের নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হয়। আজ আমরা আলোচনা করব সমৃদ্ধি কর্মসূচির আওতায় বাস্তবায়িত ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রম সম্পর্কে। আর এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি ডক্টর কাজী খলিকুজ্জামান আহমদ, এবং আমাদের সাথে আরও রয়েছেন পিকেএসএফের সহযোগী সংস্থা ঘাসফুলের নির্বাহী পরিচালক জনাব আফতাবুর রহমান জাফরি। আপনাদের উভয়কেই স্বাগত জানাচ্ছি। দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে পরিবার সমূহের সম্পদ ও সক্ষমতা বৃদ্ধি বা সমৃদ্ধি কর্মসূচির বিভিন্ন কার্যক্রমের মধ্যে একটি হলো ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রম। সমৃদ্ধির আওতায় 43টি ইউনিয়নে প্রাথমিকভাবে 203 জন ভিক্ষুককে পুনর্বাসন করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। দর্শক মণ্ডলী, ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রমের উপর একটি প্রামাণ্যচিত্র দেখার আমন্ত্রণ জানাচ্ছি। 2010 সাল হতে দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে দরিদ্র পরিবারসমূহের সম্পদ ও সক্ষমতা বৃদ্ধি বা সমৃদ্ধি নামক একটি সমন্বিত কর্মসূচি বাস্তবায়ন করছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন। রাঙ্গামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নে এই কর্মসূচির আওতায় পরিবার ভিত্তিক উন্নয়নের লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। আমার ইউনিয়নের আইডিএফের এবং পিকেএসএফের যৌথ সার্বিক সহযোগিতায় 2012 সাল থেকে সমৃদ্ধি কর্মসূচি নামক একটা প্রকল্প চালু হয়েছে। এই প্রকল্প চালু হওয়াতে আমার এলাকার অনেক সমস্যা সমাধানের পথে। সমৃদ্ধি কর্মসূচির একটি উল্লেখযোগ্য কার্যক্রম হচ্ছে ভিক্ষুক পুনর্বাসন প্রকল্প। ওয়াগ্গা ইউনিয়নের 5 জন ভিক্ষুককে পুনর্বাসিত করা হয়। এমনই একজন ভিক্ষুক হলেন ওয়াগ্গাছড়া গ্রামের মোহাম্মদ ইসমাইল মিয়া। আইডিএফ থেকে 1 লক্ষ টাকা দিছে। 1 লক্ষ টাকা দেওয়ার পরে আমি ভিক্ষা করি না। আমি আগে ভিক্ষা করতাম, এখন এগুলি দিয়ে গরু টরু দিয়ে হাঁস মুরগি দেখাশোনা করে চলাফেরা করি। এখন আর ভিক্ষা করি না। এখন আমার ছেলে মেয়ে 2টা স্কুলে লেখাপড়া করতেছে। আগের থেকে আমি অনেক ভালো আছি। তিনি শারীরিক প্রতিবন্ধী হওয়ায় অর্থনৈতিক কোনো কাজ করতে পারতেন না, তাই তিনি স্থানীয় বাজারে ভিক্ষাবৃত্তি করে নিজের সংসার চালাতেন। পিকেএসএফ এর সহযোগী সংস্থা সমৃদ্ধির আওতায় তাকে টিনের ঘর করে দেন, গাভী কিনে দেন যাতে তিনি দুধ বিক্রির আয় থেকে সংসার চালাতে পারেন। এছাড়া হাঁস মুরগি ক্রয় করে দেয়, সবজি আবাদের জন্য বীজ সরবরাহ করে ও ক্ষুদ্র ব্যবসার জন্য এককালীন আর্থিক সহায়তা প্রদান করে। মোহাম্মদ ইসমাইল মিয়া এই সকল সহায়তা পেয়ে এখন ভিক্ষাবৃত্তি ছেড়ে আত্মনির্ভরশীল হয়ে উঠছেন। ভিক্ষাবৃত্তি পেশা ছেড়ে তারা যাতে স্বাবলম্বী হতে পারে, আমরা সেই ব্যাপারে আমরা উদ্যোগ নিছি এবং তাদেরকে যে গরু, একজন ভিক্ষুককে আমরা গরু, তারপরে গরু দেওয়া, ঘর মেরামত করা, সবজি ব্যবসার জন্য টাকা দেওয়া, এগুলোর মাধ্যমে আমরা তাদের স্বাবলম্বী করেছি এবং আমরা তাদের সাথে নিয়মিত যোগাযোগ করতেছি। এই ইউনিয়নের নোয়াপাড়ার আরও একজন বৃদ্ধা ভিক্ষুক হলেন আয়েমা মারমা। তার সংসারে উপার্জনক্ষম কেউ না থাকায় তিনি বাধ্য হয়ে ভিক্ষাবৃত্তি করতেন। পিকেএসএফ এর সহযোগী সংস্থা তাকে টিনের ঘর করে দিয়েছে, দুধ বিক্রির জন্য গাভী ক্রয় করে দিয়েছে ও নিজ গ্রামে ক্ষুদ্র ব্যবসার জন্য নগদ অর্থ প্রদান করেছে। আয়েমা মারমা এখন দুধ বিক্রি ও ক্ষুদ্র ব্যবসার আয় দিয়ে তার ছোট মেয়েকে নিয়ে সংসার চালাচ্ছেন। আমি আয়েমা মারমা মেয়ে, আমার মা আগে বিক্রি করছিলাম, এখন করেনি। আইডিয়া থেকে ঘর ভানে দিছে, তারপরে গরু দিছে, গরু টানলে দুধ পাইছে, তারপর দুধগুলোতে বিক্রি করলে টাকা পাইলে ভাত খাইছে। আমরা ভালো আছো, আমি লেখাপড়া করে ভালো আছে। সমৃদ্ধি কার্যক্রমের আরও একটি উল্লেখযোগ্য কার্যক্রম হল বাড়ির পাশের পতিত জমিতে ঔষধি গাছের চাষ। পিকেএসএফ এর সহযোগী সংস্থার সহায়তায় ওয়াগ্গা ইউনিয়নের কাঁঠালতড়ি গ্রামের নির্পা তংচঙ্গা বাড়ির পাশের পতিত জমিতে বাসক পাতার চাষ করছে। এ বাগানের বাসক পাতা পিকেএসএফ এর সহযোগী সংস্থা ন্যায্য মূল্যে কিনে ওষুধ কারখানায় সরবরাহ করে। এই বাগান থেকে কাটিং সংগ্রহ করে আরও অনেকেই বাসক পাতার বাগান গড়ে তুলেছে। কাটিং বিক্রি করেও নির্পা তংচঙ্গা বেশ আয় করছে।
আমাদের যে বাসকতা করছি ওইটা হলো আইডিএফের প্রকল্প। ওরা আমাদের সাড়া দিছে। এই বছরে 2-3 বার বিক্রি করা হয়েছে। বিক্রি করার পরে মানে 40-50 হাজার টাকা বিক্রি করছি। ওইটা সংসারে মানে টুকিটাকি ওইটা লাগাইছি। তারপরে আমারও কিছু মানে একটু ইয়ে হয়েছে আর কি, যদি দাম যদি বেশি ভালো মানে দাম যদি বেশি হলে 100 টাকা হলে আরও ভালো হতো আর কি, আমাদের আরও উন্নতি করতে পারতাম আর কি। বাসক গাছে খুব একটা যত্ন নিতে হয় না। এই বাগান থেকে বাড়তি যে আয় হয় তা তাদের জীবনমান উন্নয়নে বিশেষ অবদান রাখছে। প্রতিবেদন থেকে দেখলাম কিভাবে সমৃদ্ধি কার্যক্রমের আওতায় কয়েকজন ভিক্ষুক পুনর্বাসিত হচ্ছে। তারা এখন আর ভিক্ষুক নয়, তারা একজন কাজ করে খেটে খাওয়া মানুষ। এই আলোচনায় প্রথমেই স্যার আপনার কাছে জিজ্ঞাসা, এই সমৃদ্ধি কার্যক্রমটা যখন আরম্ভ হলো 2010 সালে, আপনি কি ভেবেছিলেন যে এই ভিক্ষুকদের নিয়ে আমাদের কাজ করতে হবে? না, তখন ওইভাবে ভাবা হয়নি। তবে যে জিনিসটা ভাবা হয়েছিল এবং এখন হচ্ছে, সেটা কাউকে বাদ দেওয়া যাবে না, প্রত্যেককে অন্তর্ভুক্ত করতে হবে। এটা আমাদের সংবিধান আছে, প্রত্যেকের জন্য সম সুযোগ সৃষ্টি করতে হবে, যেটাকে পরিষ্কার করে লেখা আছে আমাদের সংবিধানে। আমরা যদিও এখনও সেটা করতে পারিনি। আরেকটা আছে এখন যে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য ছিল, তারপরে 2015 উত্তর যে লক্ষ্য স্থির করা হচ্ছে, সেখানকারও একটা মূলনীতি আছে, কাউকে বাদ দেওয়া যাবে না, সবাইকে অন্তর্ভুক্ত করতে হবে। তো এই যে সবাইকে অন্তর্ভুক্ত করা, এইটা ছিল শুরুর থেকেই। কিন্তু একেবারে যে বাস্তব পরিপ্রেক্ষিতে কাকে কখন কিভাবে অন্তর্ভুক্ত করা হবে সেটা প্রথম ছিল না এবং থাকার কথাও না। সেই জন্যই তো আমাদের এটার সৌন্দর্যটা হচ্ছে যে এটা আমরা যেতে যেতে যা দেখব, যা জানবো, যা শিখবো, যে অভিজ্ঞতা আমাদের হবে, সেখান থেকে এটাকে সম্প্রসারিত করা বা কোথাও প্রয়োজন হলে সংকুচিত করা, কাজেই মানুষের যাতে উপকারে লাগে। এবং এই আমরা কাজ করতে গিয়ে দেখলাম যে কিছু মানুষ আছে ভিক্ষুক, এখানে তারা রোজ ভিক্ষা করছে। এটা কোনো সম্মানজনক কোনো কাজ হতে পারে না। তো কাজেই তাদেরকে অবশ্যই আমাদের অন্তর্ভুক্ত করতে হবে। তো সেই জন্যে এটা এসছে, এরকম আরও হয়তো আসবে। তো ভিক্ষুক এটা অত্যন্ত একটা বাজে কাজ, হাত পাতা, তাই না? কিন্তু মানুষ করবে কি, বাধ্য হয়ে করে। সেই যে বাধ্য হয় সেটাও তো সামাজিক কারণে, তাই না? মানে তারা তো ওই রকমই জন্ম হয়নি ভিক্ষুক হওয়ার জন্যে, আমরা সমাজ তাদেরকে ভিক্ষুক বানিয়েছি। পরবর্তীকালে দেখা গেল যে এই কাজটা আমাদের করতে হবে। তো সেইভাবে ভিক্ষুক পুনর্বাসন প্রক্রিয়াটা বা কর্মসূচিটা আমাদের এটার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। জাফরি ভাই, প্রাথমিকভাবে 5 জন ভিক্ষুককে অলরেডি পুনর্বাসিত করেছেন এবং পরবর্তী বোধহয় আরও 5 জনের চাহিদা আপনারা পেয়েছেন। তো এই যে ভিক্ষুকদেরকে পুনর্বাসিত করছেন, অনুভূতিটা কিরকম আপনাদের? আগে যে ক্ষুদ্র ঋণ কার্যক্রমটা যদি আমি বলি, সেইখানের মধ্যে দুস্থ এই একেবারে হার্ডকোর পুয়ার, ইউপে আলট্রা পুয়ার লোকদেরকে নিয়ে কাজ করছিলাম। কিন্তু বেগার্স ভিক্ষুক, এইটার উপরে আমাদের কোনো কাজ ছিল না। এই প্রস্তাবটা যখন আসার পরে আসলে এটাতে আমরা সম্পৃক্ত হয়ে দেখছি কাজের শুরুটাই হচ্ছে মানসিকভাবে তাকে আগে তৈরি করা এবং সেই জায়গাটা। এবং এইখানে আবার আরেকটা জিনিস আমি বলি, স্থানীয়ভাবে যখন এটা জরিপ চালায় তখন দেখা গেল কিছু খুবই এল্ডারলি পার্সন, সেও কিন্তু পেশাগতভাবে তাকে এখন ভিক্ষুক হিসেবেই ধরা হয়, কিন্তু আমি বলবো তার এখন কিন্তু ফিজিক্যাল এবিলিটিও নাই কোনো কার্যক্রম করার। এই যে সমাজের ভিতরে, পরিবারের ভিতর থেকেও এরকম অ্যাবান্ডেন হয়ে তার এখন লাইফ ভিক্ষা করে কিন্তু যাচ্ছে। বাট এই কার্যক্রমের মধ্যে দিয়ে আমরা তাকে যখন পুনর্বাসন করার প্রক্রিয়া নিয়ে এসেছি, এখন কিন্তু তার ফ্যামিলির এবং তার ওই কিন্সদের মধ্যে তারও একটা এম্পাওয়ারমেন্ট এসছে। তাকেও এখন কিন্তু সে কিন্তু বাস্তবায়ন করছে না, তার পরিবারের অন্য সদস্যকে আমরা কিন্তু এই একটা ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিসের সম্পৃক্ত করে দিচ্ছি, কিন্তু মালিক কিন্তু সেই থাকছে। এবং যার জন্য এখন কিন্তু তার একটা সামাজিক অবস্থান তৈরি হয়ে গেছে এইটার ভিতর দিয়ে। এইটা কিন্তু একটা নতুন ডাইমেনশন। এবং আপনারা বোধহয় এটা দেখেছেন, আমরা অন্য জায়গায় দেখেছি যে কেউ তাকে ওন করতেন না, যে এটা পরিবারের ভিতরে বলতো যে সে একটা লাইবিলিটিস বা আমাদের জন্য কেউ না। আমরা প্রতিবেদনে দেখলাম যে একজন ফিজিক্যালি ডিসেবল ইসমাইল মিয়া, সে এখন সম্পদে পরিণত হয়েছে। সে গাভী পালের দুধ বিক্রি করে, তার বাসায় হাঁস মুরগি রয়েছে। এই যে একটা গেল হচ্ছে স্যার তার সক্ষমতা বাড়ানো, তার সম্পদ সৃষ্টি করা, আর একটা হচ্ছে ভিক্ষুক যাতে না হয়,
সেই প্রক্রিয়াটাও তো স্যার এটার মধ্যে না, সেটা তো একবারে আমাদের এটার মধ্যে আছে, একেবারে অন্তর্নিহিত রয়ে গেছে। কারণ আমরা যে কাউকে বাদ দিচ্ছি না, আমরা সবাইকে নিয়ে আসার চেষ্টা করছি যার যেটা প্রয়োজন। এবং একটা অর্থায়নের ব্যাপারে আছে যে যারা অতি দরিদ্র, তারা বেশি অর্থ প্রাথমিক অবস্থায় ব্যয় করতে পারবে না, তাদেরকে কম দেওয়া হবে। কিন্তু শুধু অর্থ দিলে কিছু হয় না, তার সঙ্গে তাকে প্রশিক্ষণ দিতে হবে, তার যে উৎপাদিত জিনিসগুলো বাজারজাতকরণের সহায়তা দিতে হবে, প্রযুক্তিগত যদি কিছু তার প্রয়োজন হয় সেটার ব্যবস্থা করতে হবে, এবং অন্যান্য যে সমস্ত সেবা সেগুলি দেওয়ার ব্যবস্থা করতে হবে। তো এটা যদি আমরা করি, যেটা আমরা করছি, এবং আমরা তো শুরু করি একেবারে যারা পিছনে আছে তাদের একটা সম্পদ সৃষ্টির জন্য আমাদের একটা সঞ্চয়ের ব্যবস্থা আছে। অর্থাৎ 2 বছর তারা যে সঞ্চয় করবে 20,000 পর্যন্ত, এর বেশি হলে আমরা দেবো না, কিন্তু 20,000 পর্যন্ত এখনকার নিয়ম অনুযায়ী আমরা তাকে অনুদান দেব। কিন্তু একটা সময় নিয়ে যেরকম তাদের সঙ্গে আলাপ আলোচনা করে আমাদের সহযোগী সংস্থার একটা সাংঘাতিক কাজ করেছেন, খুব ভালো। তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছেন যে এই জীবন থেকে এই জীবন অনেক ভালো কিছু কষ্ট করতে হবে, সবাই মানুষ মাত্রই কষ্ট করতে হয়। এখন তারা নিজেরাই বলছেন যে তারা সম্মান পাচ্ছেন, পরিবারের মধ্যে সম্মান পাচ্ছেন বললেন, কিন্তু পরিবারের সামাজিকভাবেও সম্মান পাচ্ছেন। কিন্তু ওই যে ওদেরকে যাতে ওই ফিরে না যায় তার কতগুলো ব্যবস্থা নেওয়া হয়েছে বিধিমালার আওতায়। যে প্রথম যে টাকাটা দেওয়া হবে সেটা তার একা অ্যাকাউন্ট, তার নামে হবে না, আরেকজন আমাদের প্রতিনিধি থাকবে। তারপরে একজন মেন্টর করা হবে, তাদেরকে সব তদারকি করবে, কি করছে না করছে, একটা কমিটি আছে। তো এই যে বিভিন্ন ধরনের তদারকি, অনেক জায়গায় হয় কি ভালো কর্মসূচি থাকে, ভালো প্রকল্পও থাকে হয়তোবা, কিন্তু ওই তদারকি হয় না, সেজন্যে ঠিকমতো কাজ হয় না। তো এখানে আমরা তদারকিটাকে এমনভাবে রেখেছি যে তাকে ফিরে যাওয়ার আর কোনো পথ নাই। আর এটাও তো নিয়ম করে দেওয়া হয়েছে যে ফিরে গেলে তো টাকাটা ফেরত দিতে হবে, এবং সেটা তার দলিল করা আছে। তো এই সমস্ত বিষয়ে তারা ফিরে যাবে না। আর একবার যখন এই পথে এসছে এবং সম্মান পাওয়া শুরু করেছেন, কাজেই তার এই সম্মানটাই তাকে এগিয়ে নিয়ে যাবে। যে দরিদ্র অতি দরিদ্র হবে যদি বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়, অতি দরিদ্র নিঃস্ব হতে পারে, কিন্তু আমাদের সেখানেও ব্যবস্থা আছে তাদেরকে ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দেওয়ার। আমাদের কর্মসূচি সহায়ক তহবিল রয়েছে, আমরা ইন্স্যুরেন্সের ব্যবস্থা করার চেষ্টা করছি। তো আমি আশা করছি যে আমাদের এই প্রক্রিয়া যেখানে যেখানে চলবে সেখানে ভিক্ষুক সৃষ্টি হওয়াটা কঠিন হবে। অনেক ধন্যবাদ আপনাকে স্যার। একটু বিরতি নিতে হচ্ছে, তারপরে আবার আপনার কাছে ফেরত আসবো। শুধু দর্শক মণ্ডলী, বিরতির সময় এবং বিরতির পরেও আমাদের সাথে থাকবেন। শুধু দর্শক মণ্ডলী, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। বিরতিতে যাওয়ার পূর্বে আলোচনা করছিলাম সমৃদ্ধি কার্যক্রমের আওতায় ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচি নিয়ে। আপনার কাছে জাফরি ভাই, আমাদের জানার বিষয় সেটা হচ্ছে যে আমরা প্রতিজন ভিক্ষুককে 1 লক্ষ টাকা অনুদান দিচ্ছি। এই প্রক্রিয়াটা কেমন? তাদের সাথে আমরা থাকছি, নিয়মিতভাবে তাদেরকে পরিবেক্ষণ করছি, এবং একটি কমিটি, স্যার যেটা বললেন একটা কমিটির মাধ্যমে করা হয়, এটাতে সংক্ষেপে একটু বলেন। ওই স্থানীয় সরকার প্রতিনিধি ও জড়িত, এবং প্লাস আমাদের ওই সংগঠনকে নিয়ে তাকে নিয়ে একটা পরিকল্পনা করে তার জন্য স্থানীয়ভাবে কোনটা উপযোগী হবে, উপযোগিতা বের করে, এবং সেখানে শুরুতে একটা ব্যাংক অ্যাকাউন্ট করা হচ্ছে। ব্যাংকে জয়েন্ট সিগনেটারি, তার সাথে আমাদের সংগঠনের প্রতিনিধিও সেটা যৌথ স্বাক্ষরে সেটা হচ্ছে, এবং তাকে কিন্তু কোনো ক্যাশ কিছু দেওয়ার ব্যবস্থা রাখছি না। তাকে উপকরণ এবং এইসব দেখলাম টিনের ঘর দেওয়া হচ্ছে, গাভী দেওয়া হচ্ছে, হাঁস মুরগি পালন করার জন্য ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, এবং সেইটাকে এবং খুবই স্ট্রংলি মনিটরিং রাখা হচ্ছে যে সে যেন আবার এগুলি ওই কোনো হাতছাড়া না করে, বা কোনো বিক্রি করে ফেললো, সে ক্যাশ করে ফেললো, সেইটা না। কিন্তু তার প্রথমে আমি যে শুরুতে যেটা বলেছি, প্রথম হার্ডলসটাই হচ্ছে যে আপনার তার মানসিকতার পরিবর্তনটা, সেই যে অভ্যাস যেটা হয়েছে এটা কিন্তু এই যে একেবারে রাতারাতি কিন্তু পরিবর্তিত হবে না। তো এইটা কিন্তু সময় লাগবে, কিন্তু এই কাজের ভিতর দিয়ে এখন থেকে থেকে আস্তে আস্তে ওরা কিন্তু কাজ করছে। এখানে আমাদের সবচেয়ে বড় খেয়াল রাখতে হবে তাদের যে উৎপাদিত পণ্য সেইগুলি যেন তারা ঠিকমতো বাজারজাত করতে পারে। সেই জায়গাটা তো আমাদের, যদি তাদের কোনো অসুবিধা থাকে সেই দিকে আমাদেরকেও সহযোগিতা করাটা এটা খুবই জরুরি। স্যার, আমাদের কাছে এই তো 203 জন আমরা অলরেডি পুনর্বাসিত করেছি, এখন আবার 215 জন চলছে আর কি সমৃদ্ধ কর্মসূচির আওতায়। এখন বিভিন্ন জায়গা থেকে একটি চাহিদাটা হচ্ছে যে আমাদেরকে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির নামটা পাল্টে দিতে হবে।
অর্থাৎ আমরা তো আর এখন ভিক্ষুক নই। আপনার অনুভূতি স্যার যদি বলেন। একটা তো অবশ্যই বলা যায় যে তাদের পুনর্বাসিত করা হয়েছে, কারণ যারা নানানভাবে দুর্যোগ আক্রান্ত হয়, কেউ একটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, এটা একটা এক ধরনের সামাজিক আস্তে আস্তে ঘটেছে এক ধরনের সামাজিক দুর্যোগ, সেই দুর্যোগ থেকে তাদেরকে পুনর্বাসিত করা হয়েছে। সেটা বলা যায় অবশ্যই যে যাদের এই ধরনের সমস্যা হয়েছিল তাদেরকে পুনর্বাসিত ইসমাইল মিয়া অনেক সংগ্রাম করে তারা এই পর্যায়ে আসছে। এইগুলোই হচ্ছে ব্যাপারটা। এই চিন্তা আসবে, নতুন ভাবনা আসবে, সেটাকে আমরা বিবেচনা করব। আমরা এটাকে যে কারো কথা কোনো শুনবো না, আমি যা বলেছি সেটাই ফাইনাল, এই ধরনের আমাদের নাই। আমাদের মানসিকতা এই ধরনের, আমাদের মানসিকতা হচ্ছে যেখান থেকেই যে ধরনের প্রস্তাব আসুক সেটাকে বিবেচনা করে দেখা হবে যে এটা আমরা কিভাবে গ্রহণ করতে পারি। একেবারে গ্রহণযোগ্য না হলে তো করা হবে না, কিন্তু বিবেচনা আমরা সবগুলোকেই করব। এই কাজটা করতে গিয়ে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন। যেটি প্রথমে আপনি বলছিলেন খুব কষ্টকর কাজ, স্যারও বলছিলেন, এবং নানা ধরনের বাধার সম্মুখীন হয়েছেন, সেগুলো যদি একটু বলেন আর কি। তার যখন কোনো ব্যবস্থা ছিল না, তখন তার যে আবাসন যেটাতে সে থাকছো সেটারই আসলে প্রথম পুনর্বাসন দরকার, সেটার তাই করা হয়েছে, টিনের ঘর দেওয়া হয়েছে সেই সবাইকে। জিনিসটা প্রথম সেইটা দরকার। তাহলে ওই স্পেসটা একটা প্রোটেক্টেড স্পেস থাকলে তখন সেইটার ভিতকে কেন্দ্র করে তার কার্যক্রমটা আসে। আর যেই কাজের এখন সহজে যেটা ওই আমাদের গ্রাম পর্যায়ে তো একটা বাড়িকে কেন্দ্র করে যেটা হচ্ছে ওই যে মুরগি, তারপরে ছাগল, এই গাবি, এই জিনিসগুলি দিলে এইগুলি তাদের জন্য খুব সহজ হয়। এবং সেইখানে আবার একটা হচ্ছে যে গাবিটা থাকলেও একটা জায়গার দরকার হচ্ছে, সেই জায়গার ব্যবস্থাটা। এখন এইগুলি প্রতিবন্ধকতা, কিন্তু এইগুলি কিন্তু ছোট ছোট, কিন্তু এইগুলি কিন্তু বাস্তব অনেক বড়। হ্যাঁ, তখন সেই জিনিসগুলিকে উত্তরণ করা, সেই জায়গায় এখন হয়তো তার যেটা ভিটাতে যেখানে হচ্ছে থাকছে সেটা তার না, তখন আবার আরেকজনের থেকে নিয়ে সেটা, এবং সেখানে তখন আবার দখলি সত্ত্বর একটা ব্যাপার চলে আসতেছে। তো আগে হয়তো যে কোনো ভাঙা ঘর ছিল, যে কোনো সময় পড়ে গেল, বাতাসও পড়ে যাচ্ছে বা এমনি তুলে দিতে সহজ হতো। কিন্তু এখন যদি চকচকা একটা যে টিনের ঘর যেটা দেখা যাচ্ছে সেইটা গেলে তখন ওই ওই জায়গার থেকে তাকে তুলতেও কিন্তু হ্যাঁ কঠিন ব্যাপার হচ্ছে। এবং সেই জায়গায় এবং নতুন এই যে দাতা যে তাকেও কিন্তু আমাদেরকে এই বোঝাতে হচ্ছে, এবং তাহলে সব গোটা এলাকার সমাজের যে যে একটা সবাই অবস্থাগত একটা স্বস্তি আসবে, সেই জিনিসটা, সেই রিয়েলাইজেশন, এইটা খুবই জরুরি। এই যে আমরা যে সামাজিক পুঁজির কথা বলছিলাম না, এটা সমাজে গিয়ে যাচ্ছে। কিছু মানুষ আছে যারা ভিক্ষা করছে, কাজে এটা সমাজের বদনাম, অন্যদের বদনাম, অন্য যারা এগিয়ে যাচ্ছে তাদের বদনাম। এইটা তারা যখন বুঝতে পারবেন তখন তারাও এগিয়ে আসবেন যতটা সহায়তা করা। তো সেইভাবেই আমরা পুঁজিটাকে গঠন করার চেষ্টা করছি, সামাজিক পুঁজি। আর্থিক তো অর্থ কিছু আমরা না হয় দিয়ে দিলাম, দিয়ে তো সব হবে না। ওই যে মানুষকে সহায়তা করতে হবে, তার জায়গা নেই, তো কেউ তার একটা জায়গা যদি থাকার দেয়, একটা ছোট্ট জায়গা দিল যে এই জায়গার মধ্যেই, কিন্তু সেটা এমন হতে হবে যে কোনো দিন উঠিয়ে দিতে পারবে না, সেই ধরনের দলিল টলিল যা করার যে করা, তো এটা করে আসছে না। তা সব জায়গায় আমরা দেখলাম যে যেখানে নাই, কিন্তু অনেকের আবার আছে, ছেলেমেয়েরা আছে, তারা বাপকে বা মাকে তাড়িয়ে দিয়েছে, তারা অন্যের বাড়িতে থাকছে। আবার এখন যেহেতু তাদের একটা সম্ভাবনা দেখা দিচ্ছে, তাদের ওই বাড়িতে চলে যেতে পারছে। তো সব জায়গায় যে অন্যের কাছে যেতে হবে তা না, নিজেরই ছিল এক সময়, এখন ছেলে মেয়েদের হাতে, সেখানে ফিরে যাচ্ছে। তো কাজে এই সামাজিকভাবে যদি আমরা এটাকে আরো মানুষকে বোঝাতে পারি, সেই জন্য আমাদের ওই যে সামাজিকভাবে যে সমস্ত প্রতিবন্ধকতা সেগুলো দূর করার জন্য আমাদের যে মানুষকে বোঝানোর যে একটা ব্যবস্থা আছে আমাদের পল্লী কর্মসংস্থান, সেটাকে আরো জোরদার করতে হবে। স্যার, পিকেএসএফ এবছর প্রায় 44 কোটি টাকা খরচ করছে এই সমৃদ্ধি কর্মসূচির জন্য। আগামী বছর হয়তো 60 কোটি টাকা, তারপর 100 কোটি টাকা। কিন্তু তারপরে তো এই সারা বাংলাদেশ যেটা সম্ভব না। এক সময় যখন পিকেএসএফ এখানে বিনিয়োগ করতে পারবে না, তখন এটা কতটুকু বহমান থাকবে বলে আপনার? একটা ব্যাপার হচ্ছে, আমরা যেগুলোতে করছি এগুলো তো আশা করি আমরা দৃষ্টান্ত স্থাপন করতে পারবো। যদি আমরা দৃষ্টান্ত স্থাপন করতে পারি, ইতিমধ্যেই কিন্তু দৃষ্টান্ত স্থাপন অনেকখানি হয়েছে। এটাকে আরো একটু শক্ত করা দরকার, আরো একটু ব্যাপক আকারে করা দরকার। যখন সেটা হয়ে যাবে তখন অন্যরাও সেই কাজগুলো করবে। আমাদের কাজ, আমরা তো একটা প্রতিষ্ঠান সরকার দ্বারা প্রতিষ্ঠিত, আমাদের কাজ হচ্ছে একটা কিছু জিনিস বাস্তবায়ন করা, কিছু জিনিস উদ্ভাবন করে দেখানো যে সেটা কাজ করে, বাকিটা সরকারের। আমি তো সবসময় বলি যে
দারিদ্র্য নিরসন এবং উন্নয়ন এটা একটা রাজনৈতিক প্রক্রিয়া। এটা কোনো আর্থিক প্রক্রিয়া শুধু নয়, বা কোনো প্রতিষ্ঠান একা করতে পারবে না। একটাই প্রতিষ্ঠান পারবে, সেটা হচ্ছে রাষ্ট্র। কাজেই আমরা যে কাজগুলো করছি সেই রাষ্ট্রের যে লক্ষ্য, সেই লক্ষ্যের আঙ্গিকেই কাজ করছি। সুতরাং আমরা যদি এটা প্রমাণ করতে পারি, যেটা আমরা ইতিমধ্যেই অনেকখানি এগিয়ে গেছি যে পথে, তাহলে এটা আর আটকাবে না। এটা এমনিতেই সারা দেশে ছড়িয়ে যাবে, মানুষের চাহিদা বাড়বে। এখনই আমাদের কাছে চাহিদা আসছে না, একটা ইউনিয়নে করছি, পাশের ইউনিয়ন বলছে আমাদেরকে দেন। এই চাহিদা যখন বেড়ে যাবে, তখন সরকারকে সেই ধরনের নীতি গ্রহণ করতে হবে, যাতে অন্যান্য আরও অনেক প্রতিষ্ঠান দরকার হলে সরকার সৃষ্টি করবে, বা সরকারের যেগুলি প্রতিষ্ঠান আছে কিছু, সেগুলো ব্যবহার করবে, করে এই চাহিদাটা পূরণ করে এগিয়ে আসবে। স্যার, অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জাফরি ভাই আপনাকে এই সমৃদ্ধ আলোচনা স্যার আমাদেরকে সময় এবং সুযোগ করে দেওয়ার জন্য। সুধী দর্শক মণ্ডলী, পিকেএসএফ এখন আর ক্ষুদ্র ঋণ, আনুষঙ্গিক কিছু প্রশিক্ষণ ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নয়। পিকেএসএফ এখন প্রকৃত অর্থে মানব উন্নয়নে নিবেদিত একটি প্রতিষ্ঠান। কোনো প্রকল্প বা কর্মসূচি নয়, মানুষকে কেন্দ্র করেই এর সকল কর্মকাণ্ড এখন বিন্যাস করা হচ্ছে। পিকেএসএফের এই যাত্রা ভবিষ্যতে অব্যাহত থাকবে, সেই প্রত্যাশা আজকের অনুষ্ঠান শেষ করছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল।